তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সর্বস্ব লুটে নিয়েছেন এবং বিভিন্ন ব্যাংক থেকে বিশাল অঙ্কের ঋণ নিয়ে খেলাপি ঋণের নতুন মাত্রা তৈরি করেছেন। সালমান এফ রহমানের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো দেশের 4টি সরকারি এবং 3টি বেসরকারি ব্যাংক থেকে প্রায় 36,865 কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে জনতা ব্যাংক থেকে সবচেয়ে বেশি, প্রায় 23,070 কোটি টাকা, যা সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট ছাড়িয়েছে। অন্যান্য ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংক থেকে 1,838 কোটি, রূপালী ব্যাংক থেকে 965 কোটি, অগ্রণী ব্যাংক থেকে 1,409 কোটি, ন্যাশনাল ব্যাংক থেকে 2,952 কোটি, আইএফআইসি ব্যাংক থেকে 6,031 কোটি এবং এবি ব্যাংক থেকে 605 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, শুধুমাত্র আইএফআইসি ব্যাংকেই সালমানের প্রতিষ্ঠানের নামে প্রায় 11,000 কোটি টাকা ঋণ রয়েছে। গত 31 বছরে শেয়ার বাজারের বড় কেলেঙ্কারিগুলোর সঙ্গেও সালমান এফ রহমানের সংশ্লিষ্টতা রয়েছে, যা বাংলাদেশ ব্যাংক জেনেও চুপ ছিল। শেয়ার বাজারে কারসাজির ক্ষেত্রে সালমান এফ রহমানের নাম বারবার উঠে এসেছে। বিশেষ করে 2010 সালে জিএমসি এয়ারলাইন্সের মাধ্যমে শেয়ার বাজার থেকে 400 কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় তার ভূমিকা ছিল প্রধান। কোম্পানির আর্থিক প্রতিবেদনকে কারসাজি করে মুনাফা বাড়িয়ে দেখিয়ে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করেছেন, কিন্তু কোম্পানিটি শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় আর বিনিয়োগকারীরা তাদের টাকা ফেরত পাননি। বর্তমানে সালমান এফ রহমানকে রিমান্ডে নিয়ে তদন্ত চলছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশের ব্যাংক ও পুঁজিবাজারে কারসাজি করে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। তার প্রভাবের কারণে এতদিন এসব তথ্য গোপন ছিল, কিন্তু এখন তা প্রকাশ্যে আসতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানও ঋণ খেলাপির অভিযোগে আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়েছেন, যা পরিবারের আর্থিক কেলেঙ্কারির একটি ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে। বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন, সালমান এফ রহমানের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া উচিত। তার মতে, দেশের অর্থনীতির ওপর এই ধরনের ব্যক্তিরা যে নেতিবাচক প্রভাব ফেলছেন তা থেকে অর্থনৈতিক খাতকে মুক্ত করতে হবে।